হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস, আর আবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমাদের মাধ্যমিক কিন্তু দোরগোড়ায় চলে এসে প্রায় কড়া নাড়ছে, এবং সেই মাধ্যমিকেরই ফাইনাল পাঞ্চ দেওয়ার জন্য আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভৌত বিজ্ঞানের অঙ্কের একটা সাজেশন এবং তার সম্পূর্ণ সমাধান। মনে রাখবে, সাজেশন বলছি ঠিকই, কিন্তু এই অঙ্কগুলোকে যদি তুমি পরীক্ষাতে একবার ভালো করে আমার এই পুরো ভিডিওটা দেখে শিখে চলে যেতে পারো, তুমি পরীক্ষাতে আসা যে কোনো চলতড়িৎ আলো এবং তাপের অঙ্ক করে দিতে পারছো। দেখবে গ্যাসের আচরণের যে অঙ্ক আছে সেগুলো আমি ভিডিওর মধ্যেও বলবো, যে এগুলো আমি সব 2 মার্কসের ভিডিওর মধ্যে করাচ্ছি। আমার এই ভিডিওর এটা হচ্ছে ফার্স্ট পার্ট, মানে পার্ট নাম্বার 1। এরপরে পার্ট নাম্বার 2 আসবে, সেটা একদিনের মধ্যেই চলে আসবে। সেই পার্ট নাম্বার 2তে আরও কিছু অঙ্ক ডিসকাস করেছি, যেই পার্ট 1 আর পার্ট 2 করে গেলে আমি তোমাকে কথা দিতে পারি তুমি মাধ্যমিকে যে কোনো অঙ্ক ডিল করে নিতে পারবে, নিজে থেকেই পারবে। আজকে কিছু ফ্যান্টাস্টিক অঙ্ক নিয়ে ডিসকাশন হয়েছে, যার ফলে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখবে। তোমাকে আমি কথা দিতে পারি, যে কটা অঙ্ক আজকে করাবো মাধ্যমিকের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক। তাই জন্য একটাও জিনিস কিন্তু মিস করা যাবে না। আর খেয়াল রাখিস, যারা যারা আমার এখনো পর্যন্ত 36 মার্কসের প্রিপারেশন সিরিজটাকে কমপ্লিট করনি, আমি প্রিপারেশন সিরিজের সমস্ত ভিডিও প্লেলিস্টের মধ্যে দিয়ে দিয়েছি। 36 নম্বরের মধ্যে 36 নম্বর এমসিকিউ ভিএসিকিউ থেকে পেতে হলে আমার ওই ভিডিওগুলো করে যাও। আমি কথা দিতে পারি ফুল মার্কস পেয়ে যাবে। পর্ষদের 2 মার্কসেরও দেখো 7টা ভিডিও করা আছে, পারলে ওখান থেকে গিয়ে প্রত্যেকে দেখে নে ভাই। কথা দিতে পারি 2 মার্কসও পুরো রেডি হয়ে যাবে। ওকে, চলো। আর যাদের যাদের ওয়ান শট রিভিশন বাকি আছে এখনো করে নিতে পারো, ঠিক আছে? চলো, এই বলে দেখো শুরু করছি। ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। না থাক, এখন করিস না, পুরো ভিডিওটা দেখ, কনসেপ্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করিস। চলো চলো উইথাউট ওয়েস্টিং এনি টাইম, এই বছরে আলোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা, সেটাকে আগে করিয়ে দেওয়া যাক। সবাই মন দিয়ে আমার কথাগুলোকে শুনবে। প্রত্যেকটা ডিসকাশনকে যদি তুমি ভালো করে শুনে নিতে পারো, যদি প্রতিটা অঙ্কের কনসেপ্ট তোমার রেডি হয়ে যেতে পারে, তাহলে তুমি পরীক্ষার জন্য যে কোনো অঙ্ক ইজিলি করে দিতে পারবে। খেয়াল করে একটুখানি দেখো, তোমাকে বলেছে বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6000 অ্যামস্ট্রম। তারপরে বলেছে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে। মানে কি বায়ু মাধ্যমের গল্পটা এখানেই শেষ হয়ে গেল? বলবে হ্যাঁ। আচ্ছা, বায়ু মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা একটা আলো দেখি, তার প্রতিসরাঙ্কের ভ্যালু কত হয়? আমি মিউ এ আর ইকুয়াল টু 1 লিখতে পারি, একদম। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যটা আমি ল্যামডা এ আর নিতে পারি, বলো হ্যাঁ, একদম ক্লিয়ার আছে। এইবার একটুখানি মন দিয়ে দেখো, আমরা মূলত অঙ্কগুলোকে দুটো ফর্মুলা দিয়ে করি, মিউ ইকুয়াল টু সি বাই ভি আর ভি ইকুয়াল টু এন ল্যামডা। ব্যাপারটা তুমিও জানো, আমিও জানি, যে সি এর ভ্যালুটাকে ধরা হয়ে থাকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার তুমি দেখতে পাচ্ছ যে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে অ্যামস্ট্রং এককে, আর তুমি বেগের ভ্যালুটা ধরছো মিটার পার সেকেন্ড এককে। বলো এই মিটার দিয়ে কি অ্যামস্ট্রং কাটবে? উত্তর হচ্ছে না। তাহলে অ্যামস্ট্রংটাকে আগে আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তুমি জানো 1 অ্যামস্ট্রং এর যে ভ্যালু হয় সেটা 10⁻⁻8 সেন্টিমিটার হয়, এবং 10⁻⁻10 মিটার হয়। বলো একদম। এইবার একটুখানি আমি এই জায়গাটা মুছি, খেয়াল করে দেখো। সব থেকে প্রথমে প্রশ্নটা আসে, আমি ধরো এখানটায় লিখলাম বায়ু মাধ্যমের ক্ষেত্রে। সব থেকে প্রথমে তোমার মাথার মধ্যে যেটা আসবে, স্যার কোন ফর্মুলাটা ইউজ করব প্রথমে, ভি ইকুয়াল টু এন ল্যামডা না মিউ ইকুয়াল টু সি বাই ভি? দেখো একটা কথা শোনো, যদি মিউ এ আর ইকুয়াল টু সি বাই ভি এ আর বসাও, চিন্তা করে দেখো তো, মিউ এ আর এর ভ্যালুটা তুমি জানো, এটা 1 হয়। তুমি সি এর ভ্যালুটাও জানো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো ভি এ আর যেটা, ভাই বায়ু মাধ্যমে কোনো একটা আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের তো সমানই হবে। তার মানে তুমি সিও জানো, ভিও জানো। তাহলে এই সমীকরণটা কি বসানোর কোনো যুক্তি যোগ্যতা আছে? উত্তর হচ্ছে না। তাহলে এই সমীকরণটা গেলে ক্যান্সেল হয়ে আমরা বসাবো কোন সমীকরণ, ভি ইকুয়াল টু এন ল্যামডা। যেখানে আমি লিখছি দেখো ভি এ ইকুয়াল টু এন ল্যামডা এ, কারণ বায়ু মাধ্যমের ক্ষেত্রে করছি। তুমি বলবে স্যার এনটাকে কেন এ দিলেন না? মনে রাখবে কথাটা, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে যে ধর্মটা অপরিবর্তিত থাকে তার নাম কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক কোনো নির্দিষ্ট মাধ্যমের হয় না। দেখো ভি এর ভ্যালু তুমি জানো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বলো হ্যাঁ, ইকুয়াল টু এন লিখিয়ে দিলাম। আচ্ছা, ল্যামডা এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে বলো, 6000 ইন্টু 10⁻⁻10 করে নেবো, কারণ মিটারে কনভার্ট করছি। 10⁻⁻10, এটা মিটার হয়ে গেল অ্যামস্ট্রং থেকে। তাহলে বলো এখান থেকে আমি এন বার করতে পারবো। এন এর ভ্যালুটা কত বেরোবে, 3 × 10⁸ বেরিয়ে গেল মিটার সেকেন্ড ইনভার্স। আমি লিখে দিলাম। নিচে দেখো আমি লিখে দিতে পারি 6000
ইন্টু 10⁻⁻10 আর মিটার করে দিলাম। বলো মিটার মিটার উড়ে গেল। দেখো 3 দিয়ে 6000 কাটলে কত চলে আসছে বলো? 2000 চলে আসছে একদম। দেখো 10⁻⁻10 ওপরে গেলে 10⁸ সঙ্গে যোগ হয়ে গিয়ে কি হয়ে যাবে বলো তো? তাহলে লিখে দিচ্ছি এরকমভাবে, 1/2000 ইন্টু 10⁻18 সেকেন্ড ইনভার্স হয়ে গেল। বলো পুরোটা একদম ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার আছে। এইবার আমাকে একটা কথা বলো, এই যে এন এর ভ্যালুটা আমার বেরিয়ে গেল, এইটাকে আমি এবার যে কোনো জায়গায় ইউজ করতেই পারি একদম। চলো নেক্সট জায়গাটা পড়ি। বলেছে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? মন দিয়ে শুনবে আমার কথা। দেখো এইবার তোমাকে যে মাধ্যমটার কথা বলে দিয়েছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। তুমি আমাকে একটা কথা বলো, তোমাকে বার করতে দিয়েছে সেই মাধ্যমটার বেগ এবং তোমাকে বার করতে দিয়েছে সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আলোর, তাই না? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলতে পারো যে স্যার মিউ ইকুয়াল টু c/v হয়, আমরা প্রত্যেকে জানি। আমরা স্যার মিউ এর ভ্যালুটা জেনে গেছি, মিউ এর ভ্যালুটার কোনো একক হয় না, আমরা জানি মিউ এর ভ্যালু 1.5। স্যার আমরা সি এর ভ্যালু জানি 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে স্যার আমরা এখান থেকে ভি বার করতেই পারি ওই মাধ্যমটার, একদম পারি। দেখো তো ভি এর ভ্যালুটা কি বেরোয়? 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5। 1.5 দিয়ে 3 কাটলে 2 হয়ে যাবে, তাহলে থেকে গেল কি 2 × 10⁸। বুঝতেই পারছো কাঁচ মাধ্যম, তাই না? মিটার সেকেন্ড ইনভার্স হয়ে গেছে, কাজ শেষ। তার মানে একটা জিনিস কিন্তু আমাদের বেরিয়ে গেল, যেটা আমাদের দরকার ছিল, ভি এর ভ্যালু। এইবার আমাদেরকে বার করতে হবে কার ভ্যালু বলো? ল্যামডার ভ্যালু। দেখো আরেকটা ফর্মুলা ছিল ভি ইকুয়াল টু এন ল্যামডা। বলো ভি এর ভ্যালুটা কত বেরিয়ে গেল? 2 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স বেরিয়ে গেল। এবার বলো এন এর ভ্যালুটা কত পেয়েছিলাম? 1/2000 × 10⁸। একদম 1/2000 ইন্টু, আর উপরেই লিখে দিই না, 10⁸ হয়ে গেল। সেকেন্ড ইনভার্স ছিল না, সেকেন্ড ইনভার্স বসিয়ে দিলাম, ইন্টু ল্যামডা করে দিলাম। এইবার বলো একটুখানি আমাকে, তাহলে এই যে ল্যামডার ভ্যালুটা হবে, দেখো ল্যামডার ভ্যালুটা লিখছি আমি, ভালো করে দেখবে। হ্যাঁ, এই 2000টা কোনাকুনি গুণ হয়ে যাবে, 2 × 10⁸ ইন্টু 2000, আর 10⁸ নিচে নেমে যাবে, 10⁸ হয়ে গেল। দেখো তো সেকেন্ড ইনভার্স কেটে গেল, তাহলে ল্যামডার এককটা প্রথমেই মিটার চলে এলো, একদম ক্লিয়ার। মন দিয়ে দেখবে। হ্যাঁ দেখো 10⁸ দিয়ে 10⁸ কাটলে 10⁸ থাকে, 2 × 2000 করলে 4000 থাকে, তাহলে 4000 10⁸ যেটা আছে ওটাকে উপরে তোলো, 10⁻−10 হয়ে গেল, মিটার থাকছে। দেখো 10⁻−10 মিটার যেটা, এটাকেই তো অ্যামস্ট্রং লেখা যায়। তাহলে অ্যান্সার কি চলে এলো বলো? 4000 অ্যামস্ট্রং চলে এলো। তাহলে আশা করব পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো যে ল্যামডা আর ভি এর ভ্যালু আমি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমের ক্ষেত্রে কি করে বার করলাম। আশা করছি পুরো অঙ্কের প্রসেসটা তোমাদের রেডি আছে। পুরো অঙ্কটা যদি রেডি হয়ে থাকে এক্ষুনি কমেন্টের মধ্যে একটু ক্লিয়ার বলে জানিয়ে দাও, তাহলে আমি বুঝে যাবো যে তোমাদের এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে। চলো দেখা যাক পরের অঙ্কটা কি বলে দিয়েছে। বলেছে একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। এর মানেটা কি? তোমাকে বলতে চাইছে যে দেখো একটা প্রিজম যখন আমরা আঁকি, সেই প্রিজমের তো প্রধান ছেদ তো এইটাই, তাই না? এবার এখানে আমরা এই যে কোণটা দিই, এ কোণটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এই কোণটার ভ্যালু তুমি 60° দিতে বাধ্য। বলো হ্যাঁ একদম, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হয় 60°। এইবার একটুখানি মন দিয়ে শোনো পুরো ব্যাপারটা। তাহলে এর ভ্যালুটা তোমাকে ইনডাইরেক্টলি দিয়ে দিল, তাই না? আমি যদি একটুখানি, আমি যেহেতু মানে বড় মাপের আর্টিস্ট, লম্বা লাইন টানতে পারছি না সোজা মতো, সেই কারণে টেকনোলজির সাহায্য নিই। দেখো এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে বলো? 60° দিয়ে দিয়েছে। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30° কোণে আনত একটি রশ্মি যদি অপর প্রতিসারক তল থেকে 45° কোণে নির্গত হয়, মানে সোজা কথা I1 এর ভ্যালু দিয়ে দিল 30°, আর I2 মানে যেটা নির্গমন কোণ সেটা দিয়ে দিল 45°। বলেছে চ্যুতি কোণ কত, ডেল্টার ভ্যালু বার করতে বলেছে। দেখো ন্যূনতম চ্যুতি দিয়েও কিন্তু অঙ্ক দেয়, এটা নর্মাল চ্যুতি দিয়ে দিয়েছে। এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষাতে আসে, খেয়াল রেখো। চলো ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাসে, আমি প্রত্যেকটা টাইপ কভার করে দিচ্ছি যাতে তোমরা সব কিছু অঙ্ক পেরে যেতে পারো। I1 এর ভ্যালু কত বলো? 30°। I2 এর ভ্যালু কত বলো? 45°। এর ভ্যালু কত বলো? 60°। তাহলে বলো
এটা কত হয়ে গেল 75 মাইনাস 60, অ্যান্সার হয়ে গেল চ্যুতিকোণের মান 15 ডিগ্রি। আশা করছি পুরো ব্যাপারটা প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে। ক্রিস্টাল ক্লিয়ার থাকলে একবার লিখে দেবে কমেন্ট সেকশনে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে 220 ভোল্ট 100 ওয়াট এই রেটিংয়ের একটি বাল্বের রোধ বার করতে হবে এবং তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বার করতে হবে। যারা রেগুলার আমার 2 মার্কসের ভিডিওগুলোকে দেখছো তারা কিন্তু এই জিনিসটা পেরে যাওয়ার কথা। আমি 2 মার্কসের ভিডিও সিরিজের মধ্যে এই ধরনের প্রশ্নকে কিন্তু প্রচুর পরিমাণ করিয়েছি। তোমরা খেয়াল করো, আমি এই সিরিজটাতে কিন্তু গ্যাসের আচরণ করাচ্ছি না, তার কারণ আমার 2 মার্কসের ভিডিওর মধ্যে আমি অলরেডি গ্যাসের আচরণের প্রচুর অঙ্ক করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত জানো না যে আমি 2 মার্কসের ভিডিও করছি, তারা ইমিডিয়েট আমার চ্যানেলের প্লেলিস্টের মধ্যে গিয়ে চেক করো, 2 মার্কসের ভিডিও 7খানা করা আছে। 36 নম্বরের যে ভিএসএ কিউ আর এমসিকিউ হয় তার কিন্তু আমরা মোটামুটি একটা হেস্তনেস্ত করে দিয়েছি। আমরা 4খানা তোমার ইয়ের সেট টার্গেট এবং এবিটিএ মিলিয়ে, এবং বাকি পর্ষদ থেকে মোট 16খানা সেট আমি করে দিয়েছি। তাহলে মোটামুটি তুমি বলতে পারো যে আমরা একটা ভালো প্রমিসিং জায়গাতে চলে এসেছি, তাই না? তাহলে মোটামুটি এগুলো দেখে নিলেই হয়ে যাবে কিন্তু। আর ওয়ান শট রিভিশনসও দেখবে অনেকগুলো চ্যাপ্টারে দিয়ে দিয়েছি, ইনক্লুডিং ধাতুবিদ্যা, অজৈব রসায়ন, অ্যামোনিয়া, চলতরিতের ফার্স্ট পার্ট, জৈব রসায়ন, এগুলো সব দেওয়া আছে চ্যানেলে। দেখো একটুখানি মন দিয়ে। বলেছে 220 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের একটা বাল্ব আছে, তাহলে একটুখানি লিখি। ভি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 220 ভোল্ট, আর যেটা আমাদের পি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 100 ওয়াট। একদম। এবার দেখো, আমি প্রত্যেককেই সবসময় বলি 3খানা ফর্মুলা আছে, পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আর পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। এই তিনটের বাইরে তোমার অঙ্ক থাকবে না, তুমি একদম কনফার্ম লিখে রাখো। দেখো মন দিয়ে, আমাকে এখান থেকে রোধ যদি বার করতে হয় তাহলে রোধ বার করার জন্য দুটোই ফর্মুলা আছে, এই একটা এই একটা। দেখো আমাকে কি কোথাও আই বলে দিয়েছে? বলে দেয়নি, তাহলে এই ফর্মুলা কেটে গেল। কোন ফর্মুলা দিয়ে অঙ্ক হবে? এইটা দিয়ে অঙ্ক হবে, কাজ শেষ। তাহলে আমরা জানি, এটা পুরোটা মুছে দিচ্ছি, হ্যাঁ, আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। বলো হ্যাঁ। দেখো পি এর মান দিয়ে দিয়েছে 100 ওয়াট, ইকুয়াল টু ভি স্কোয়ার কত দিয়ে দিয়েছে বলো? 220 ইন্টু 220। বলো হ্যাঁ। আচ্ছা, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, তুমি এখানটা একক পেকক বসাতেও পারো, তুমি জানো আর এর একক কি হবে, তাই আর বসানোর প্রয়োজন নেই। দেখো 0 0 কাটলো, 0 0 কাটলো। বলো আর এর ভ্যালুটা কত বেরিয়ে গেল? 22 ইন্টু 22 আমি জানি 484 হয়, আর তুমি জানো এককটা ওহমই হবে। একদম ক্লিয়ার। বলে দিয়েছে এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করে দেখো। দেখো প্রবাহ মাত্রা তো তুমি এবার খুব সহজে বার করতে পারবে, তার কারণটা কি? আমরা জানি পি ইকুয়াল টু আই ইন্টু ভি হয়, তাই না? দেখো পি এর ভ্যালু আমি জানি কত হয়, বলো যাবো কি হচ্ছে। পি এর ভ্যালু কত হয়? 100 দিয়ে দিয়েছে। দেখো আই বার করতে দিয়েছে, ভি এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে 220। দেখো চিন্তা করে আই এর ভ্যালুটা কত বেরোয় যাবে? 100 ডিভাইডেড বাই 220, তাই না? তাহলে এখান থেকে 0 0 কেটে গেল, 2 দিয়ে 5 হয়ে গেল, 2 দিয়ে 11 হয়ে গেল। তাহলে অ্যান্সার কত থেকে গেল? 11। 5 ডিভাইডেড বাই 11, যেহেতু আই বের করছি অ্যাম্পিয়ার বসিয়ে দিলাম। ওকে, কাম খতম। চলো দেখা যাক পরের অঙ্ক কি বলে দিয়েছে। বলে দিয়েছে যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনকের উষ্ণতা, মন দিয়ে শুনবে, যে ধাতব ঘনকটা তোমাকে দিয়ে দিয়েছে তার বাহুর দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার। ওকে, বলেছে 28 ডিগ্রি থেকে বৃদ্ধি করে 578 ডিগ্রি সেলসিয়াস করলে তার আয়তন প্রসারণ কত হবে? এটা তাপ চ্যাপ্টারের অঙ্ক, দেখেই সবাই বুঝে গেছে, কিন্তু খেয়াল করে দেখো আয়তন প্রসারণ কত হবে জিজ্ঞাসা করেছে, ভ্যালুটা কিন্তু দিয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের। এই জায়গাটাতে এই অঙ্কটা টুইস্ট, এই জন্যই এই অঙ্কটাকে আমি আমার হল অফ ফেমের মধ্যে রেখে দিয়েছি, যাতে এই অঙ্কটা তোমাদের কাউকে মানে আতঙ্কের মধ্যে না ফেলে দেয় পরীক্ষার সময়। দিতেই পারে, এবারে তাপ চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দিয়ে দিতেই পারে, ইউজুয়ালি দেয় না তাপ চ্যাপ্টার থেকে অঙ্ক, বাট দিলে এই টাইপেরই অঙ্ক দেবে। দেখো মন দিয়ে, প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু গামা বাই 3। সবাই জানো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু যেটা আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ডিভাইডেড বাই 3 হয়। এইবার সেখান থেকে আমাকে যদি গামা বার করতে হয় তাহলে সেটা কি লিখবো বলো? 3 ইন্টু আলফা লিখবো। বলো 3 ইন্টু আলফার ভ্যালু 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তাহলে বলো 17 3 কত হয়ে গেল? 51 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। বলো হ্যাঁ। এইবার একটুখানি মন দিয়ে শোনো, বলে দিয়েছে আমাদেরকে আয়তন প্রসারণটা বার করতে হবে। তাহলে বলো আয়তন প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা কি হয়? আমরা জানি গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। অনেকে আমাকে বলছিলি
দাদা আমরা আয়তন প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাগুলোকে মুখস্থ রাখতে পারছি না। সর্বনাশ করেছে, তুই মুখস্থ তোকে করতে কে বলেছে? দেখো আমরা যখনই কোনো একটা কিছুর ডেফিনেশন ফিজিক্সে বলি, আমরা এই তলারগুলোকে ওয়ান করে নিই। তলারগুলোকে ওয়ান করার মানে হচ্ছে এগুলোকে একক করে নেওয়া। ফিজিক্যাল সায়েন্সের ভাষায় ওয়ানকে একক বলে। তাহলে বলো, এইটাকেও আমরা ইকুয়াল টু ওয়ান করছি, এটাকেও আমরা ইকুয়াল টু ওয়ান করছি। এই ভি ওয়ানটা কী গো? প্রাথমিক দৈর্ঘ্য। টি টু মাইনাস টি ওয়ানটা কী গো? উষ্ণতার পরিবর্তন। তাহলে বলো তো, কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, তাহলে দুটো একক হয়ে গেল, কিন্তু যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে সেই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। কিছু মুখস্থ করলাম? একদম জাস্ট সিম্পল লজিক। ঠিক আছে, দেখো এবার এটাকে বলার এখন জায়গা নয়, একটু অঙ্কগুলো করিয়ে দিই। অনেকে তাপ পরিবাহিতাঙ্কের ডেফিনেশন পারেন না। ভাই তাপ পরিবাহিতাঙ্কের ডেফিনেশন এইরকম ভাবেই করতে হয়। কেউ মুখস্থ করে নাকি এরকম ভাবে গাদা গরুর মতো? দেখো কি কি বলে দিয়েছে। বলে দিয়েছে যে গামার ভ্যালুটা 51 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু V2 মাইনাস V1। V1 এর ভ্যালু কত দিয়ে দিয়েছে ভাই? 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক যদি দিয়ে দেয়, তাহলে V1 এর ভ্যালু হয়ে যাবে, V1টা দেখে নাও, a কিউব হয়ে যাবে না? a কিউব মানে কি? 5 কিউব। 5 কিউব মানে কত বলো? 125 সেন্টিমিটার কিউব। তাহলে আমি লিখে দিই 125 সেন্টিমিটার কিউব হয়েছে। আচ্ছা T2 মাইনাস T1 কত? 578 মাইনাস 28, এখানটা হয়ে গেল পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই পার ডিগ্রি সেন্টিগ্রেড বলছি, ডিগ্রি সেন্টিগ্রেড। বলো এবার, আমি যদি এবার তোমাকে বলি V2 মাইনাস V1 কত হয়ে যাবে, তুমি আমাকে বলবে 51 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ইন্টু 125 সেন্টিমিটার কিউব ইন্টু 8 থেকে 8 বিয়োগ গেল 0, 57 থেকে 2 বাদ গেল মানে 55, এত ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার বলো, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর ডিগ্রি সেন্টিগ্রেড কেটে গেল, তার মানে V2 মাইনাস V1 এর যে ভ্যালু, মানে আয়তন প্রসারণের যে ভ্যালু, সেটাও সেন্টিমিটার কিউবে চলে এলো, কোনো উইথাউট এনি হেজিটেশন। এই পুরো জিনিসটাকে আমাকে গুণ করতে হবে, স্বাভাবিক। এত ভিডিও করতে গিয়ে সময় নেই যে আমি এখন বসে বসে গুণ করব, কিন্তু তোমরা তো হতভাগা, পরীক্ষার হলে গুণ করতেই হবে। আমি আমার ক্যালকুলেটার খুলি, 51 ইন্টু দেওয়া রয়েছে 125 ইন্টু দেওয়া রয়েছে 550। আচ্ছা এবার বলে দিয়েছে 10⁻⁻6 করতে, মানে এটা যা ভ্যালু আসছে 6 ঘর আগে যদি আমি পয়েন্ট বসিয়ে দিই, ওই 3.5 মতো অ্যান্সার আসছে। 3.5 সেন্টিমিটার কিউব অ্যান্সার আসছে। ঠিক আছে, আশা করব পুরো বিষয়টা তোমাদের কাছে ডান আছে, অঙ্কটা তোমরা শিখতে পেরেছো, লজিকটা ক্রিস্টাল ক্লিয়ার আছে। দেখা যাক পরের অঙ্ক কি বলে দিয়েছে। একটি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা দেখো আমি অঙ্কটা পড়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, বলে দিয়েছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব তৈরি হয়েছে। একদম, তাহলে বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আর পুরো অঙ্কটাকে এই পর্যন্ত না পড়েও আমি বলতে পারছি যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। একদম, তোমাকে বিবর্ধন চেয়েছে। দেখো বিবর্ধনের যে ফর্মুলাটা আছে সেটাকে আমি লিখতে পারি না, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে বলো প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে? তুমি বলবে 10 সেন্টিমিটার বলে দিয়েছে। আচ্ছা বস্তুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে হয়ে গেল কত বলো? 5 দিয়ে 10 কেটে 2 অ্যান্সার হয়ে গেল। বিবর্ধনের কোনো একক হয় না, মানে একটা পার্ট তো বেরিয়েই গেল খুব সহজে। এইবার দেখা যাক কি পার্ট বলে দিয়েছে। পরেরটা বলে দিয়েছিল, দাঁড়াও মন দিয়ে, একটা বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি অবতল লেন্সের, আচ্ছা মানে অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার। আচ্ছা অবতল দর্পণে 10 সেন্টিমিটার সামনে রাখলে মানেটা কি? ধরো এটা একটা অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণের এখানটা ধরো ফোকাস আছে, এই যে ফোকাস যেটা আছে সেই ফোকাস যে লেন্থটা, সেই ফোকাল লেন্থটা দিয়ে দিয়েছে তোমাকে 20 সেন্টিমিটার, কিন্তু যে বস্তুটাকে রাখা হয়েছে সেটাকে অবতল দর্পণের 10 সেন্টিমিটার সামনে, মানে এইখানটাতে কোথাও রাখা হয়েছে। এইটুকুনি তো তুমি বুঝতে পারছো। যদি এইখানটাতে রাখা হয় তাহলে আমি বলতে পারি তো যে মেরু আর ফোকাসের মধ্যিখানে রাখা হয়েছে। তাহলে তুমিও জানো আমিও জানি যে যদি কোনো একটা বস্তুকে অবতল দর্পণের মেরু আর ফোকাসের মাঝখানে রাখা হয়, তাহলে একদম উত্তল লেন্সে যেরকমভাবে হতো আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখলে, অবতল দর্পণও একই রকমভাবে মেরু আর ফোকাসের মাঝে রাখলে কি রকম হবে বলো? কি প্রতিবিম্ব তৈরি হয়? অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, এবং অবশ্যই প্রতিবিম্বটা কি হয় বলো? সমশীর্ষ হয়। এই তো হয়ে গেল ব্যাপারটা।
তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ সেটা কিন্তু দেখো আমি লিখে দিতেই পারলাম এই দুটো সিম্পল ভ্যালু দেখে একদম। নেক্সট অ্যান্ড লাস্ট, প্রতিবিম্বের দূরত্ব জিজ্ঞাসা করেছে। দেখো বিবর্ধনকে তো আরেকভাবেও লেখা যায়, বিবর্ধন ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্বকে আমি ধরো ভি ধরে নিলাম, এগুলো লিখে দেবে খাতায় যখন অঙ্ক করবে, আর বস্তু দূরত্বকে আমি ইউ ধরে নিলাম। দেখো বস্তু দূরত্ব আমাকে দিয়ে দিয়েছিল তো 10 সেন্টিমিটার, আর বিবর্ধন তো আমি পেয়ে গেছিলাম 2, তাহলে আমি লিখে দিচ্ছি 2 ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বাই বস্তু দূরত্ব মানে হচ্ছে 10 সেন্টিমিটার, রাইট? তাহলে প্রতিবিম্ব দূরত্ব ভি এর ভ্যালু বেরিয়ে গেল কত বলো, 20 সেন্টিমিটার। আশা করব পুরো বিষয়টা বুঝতে পারলে যে কত সহজে ভ্যালুগুলোকে দেখে অ্যান্সার করে দেওয়া যায়। সব থেকে ট্রিকি জায়গা ছিল এই জায়গাটা, যে ফোকাস লেন্থটা বলে দিয়ে বস্তু দূরত্বটাকে বলে দিয়ে দেখতে চাইলো যে তুমি আসলে কনসেপ্ট জানো কিনা, কিন্তু তুমি ভুলে যাচ্ছ তুমি কোন ইউটিউব চ্যানেল ফলো করছো। ঠিক আছে, ওই কয়েকজন আছে ইউটিউব চ্যানেলের সামনে দাঁড়িয়ে, মানে শুধু ওদের লক্ষ্যটা থাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, 10 ঘন্টা দাঁড়িয়ে থাকছি, 12 ঘন্টা দাঁড়িয়ে থাকছি, তারপর কি সব সব উল্টো পাল্টা ভাষা। ইউটিউব চ্যানেল মানে সে টিচিং করছে না কি উল্টো পাল্টা ভাষা বলে যাচ্ছে তার ঠিক নেই। যাক চল পরেরটা করা যাক। বলেছে প্রদত্ত বর্তনী চিত্রে, মানে এই যে চিত্রটা আমি উন্নত টেকনোলজির মাধ্যমে এঁকেছি, কারণ হাতে আঁকলে আর চিত্র দেখা যেত না, যেমনি বইটার মধ্যে দেখা যাচ্ছে না। যে বইটা থেকে নেওয়া হচ্ছে পর্ষদের বই, সেই পর্ষদের বইটা যে ছবিটা যে আঁকা আছে খুব কষ্ট করে উদ্ধার করেছি আমি। বলে দিয়েছে এই পাশের যে বর্তনী চিত্রের মধ্যে তুল্যরোধটা বার করতে, ওকে। মূল প্রবাহ মাত্রাটা বার করতে, ওকে। আচ্ছা প্রবাহ মাত্রা কোন দিক থেকে কোন দিকে যাবে ভাই? এই দিক থেকে এদিকে যাবে, তাই তো? একদম পজিটিভ থেকে নেগেটিভ। এইবার দেখি একটুখানি 2 ওহম রোধে প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে। আচ্ছা একটুখানি মন দিয়ে দেখো, আমাদেরকে প্রথম থেকেই বার করতে হবে, তুমিও জানো আমিও জানো, দেখতে পাচ্ছি যে এই যে প্রবাহ মাত্রা আইটা যাচ্ছে, সেই প্রবাহ মাত্রাটা 2 ওহম রোধের মধ্যে দিয়েও যাচ্ছে, আর সেই সেম প্রবাহ মাত্রা 6 ওহম রোধের মধ্যে দিয়েও যাচ্ছে। তাহলে বলো দুটো রোধের মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রাটা সেম হয়, তাহলে রোধ দুটো কি সমবায় আছে? তুমি বলবে শ্রেণী সমবায় আছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কি হয়ে যাবে বলো? দুটো রোধের যোগফল হয়ে যাবে। তাহলে 2 + 6 ইকুয়াল টু হয়ে গেল কত বলো? 8 ওহম। এইবার মন দিয়ে শোনো, মূল প্রবাহ মাত্রা কি করে বার করব? এই যে ব্যাটারিটা দিয়ে দিয়েছে তার তড়িৎচালক বল দিয়ে দিয়েছে 20 ভোল্ট, বলো হ্যাঁ। দেখো আমরা প্রত্যেকে জানি যে ওহমের সূত্রানুযায়ী ভি ইকুয়াল টু আইআর হয়। দেখো এখানটায় যে রোধটা আছে সেটা কিন্তু হচ্ছে এই দুজনের তুল্য রোধ, বলো হ্যাঁ। তুল্য রোধটা বেরিয়ে গেল কত বলো? 8 ওহম বেরিয়ে গেল। এইবার দেখো এই যে ভিটা আছে তার পরিবর্তে তোমাকে এখানে তড়িৎচালক বল দিয়ে দিয়েছে, তাহলে এটা কত দিয়ে দিয়েছে বলো? 20 ভোল্ট দিয়ে দিয়েছে। তাহলে তুমি একটুখানি পুরো জিনিসটার ফর্মুলার মধ্যে বসিয়ে দাও। তোমরা প্রত্যেকে জানো প্রবাহ মাত্রা ইকুয়াল টু এই যে 20 ভোল্ট ডিভাইডেড বাই তুল্য রোধ। পুরোটা ক্লিয়ার আছে আশা করব। তাহলে এখান থেকে ভাবো তো 4 দিয়ে কাটো, 4 5 20, 4 2 8, মানে হয়ে গেল 2.5 অ্যাম্পিয়ার। বলো হ্যাঁ ক্লিয়ার আছে একদম। চলো নেক্সট এবার একটু দেখা যাক, নেক্সটটাই সব থেকে ইম্পর্টেন্ট। 2 ওহম রোধের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। সি এরটা দেখো। দেখো আমরা জানি প্রতি সেকেন্ডে, আমাদেরকে ছোটবেলা থেকে পড়ানো হয় প্রতি সেকেন্ডে মানে হচ্ছে 1 সেকেন্ডে। আচ্ছা কত তাপ উৎপন্ন হবে বুঝতেই পারছো, সবকটাই যেহেতু এসআইতে করছি এটাও এসআইতেই করব। তাহলে উৎপন্ন তাপ এইচ ইকুয়াল টু আমরা জানি আই স্কোয়ার আর টি বাই জে। মন দিয়ে শুনবে প্রত্যেকে, জে এর যে ভ্যালু হয় এসআই পদ্ধতিতে 1 হয়ে যায়। বলো আই এর ভ্যালু কত হবে? আই এর ভ্যালু দেওয়া আছে দেখো 5/2। আমি তো বলবো 5/2 ধরেই করো, 2.5 ধরে করলে ঝামেলা হয়ে যাবে। 5/2 এর হোল স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু কত বলো? আর এর ভ্যালুটা হচ্ছে 2 ওহম, টি এর ভ্যালুটা হচ্ছে দেখো 1, এর নিচেও দেখো রয়েছে 1। তাহলে বলো এইচ এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? না হচ্ছে দেখো 25/4 ইন্টু 2, আর যেহেতু পুরোটা আমি এসআইতে করছি সেই কারণে জুল ইউনিট হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 2 কাটো, 4 কাটো 2 হয়ে যাবে, 25/2 মানে কত অ্যান্সার হয়ে গেল বলো? 12.5 জুল হয়ে গেল। একদম কমপ্লিট আছে, পুরো জিনিসটা ক্লিয়ার আছে। ক্রিস্টাল ক্লিয়ার থাকলে নিচে একবার কমেন্ট করে অবশ্যই জানাও। এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে লাইক করে দে ভাই, একটা করে দে লাইক। চলো পরেরটা দেখা যাক কি বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে যে 5 ওহম রোধকে, আচ্ছা মানে এটা তোমার আর এর ভ্যালু, 1.5 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট, মানে এটা তোমার ই এর ভ্যালু, এবং 2.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, মানে এটা তোমার ছোট আর এর ভ্যালু। একটি কোষের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তনীর প্রবাহ মাত্রা মানে আই এবং বিভব প্রভেদ মানে ভি মান নির্ণয় করতে হবে। দেখো তোমরা প্রত্যেকে একটা ফর্মুলা জেনে এসছো, এই অভ্যন্তরীণ রোধ দিয়ে অঙ্ক দিলেই এটা করতে হবে।
এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু বাই দ্য ওয়ে, এই প্রত্যেকটা যে অঙ্ক করাচ্ছি আজকে, প্রত্যেকটা অঙ্ক খুব 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 ইম্পর্টেন্ট, এবং এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসার হাই চান্স আছে। তোমরা বলবে স্যার বিওটি কোথায়? বিওটি লাস্টে আছে। চলো দেখো, ই ইকুয়াল টু ভি প্লাস আইআর, তোমরা প্রত্যেকেই জানো এই ফর্মুলাটা। দেখো এই সমীকরণটাতে আমাকে কোথাও ভি বলে দেয়নি, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভি এর জায়গাতে আমাকে বসিয়ে দিতে হবে বড় আইআর, ওহমের সূত্র, প্লাস আইআর হয়ে গেল। দেখো এখান থেকে আমি আইটা কমন নিয়ে নিতে পারি না, আর প্লাস আর, বলো হ্যাঁ। দেখো ই এর যে মানটা আছে সেটা কত দিয়ে দিয়েছে ভাই? 1.5 ভোল্ট দিয়ে দিয়েছে, ইকুয়াল টু আই আমাদেরকে বলে দেয়নি, আর এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 5 ওহম, ছোট আর এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 2.5 ওহম। তাহলে বলো এখান থেকে যদি আমাকে আই বার করতে হয়, তাহলে আই এর ভ্যালুটা বেরোবে 1.5 ডিভাইডেড বাই 5 প্লাস 2.5 মানে কত ভাই? 7.5। তাহলে বলো এখানে অ্যাম্পিয়ার হয়ে যাবে এককটা, পয়েন্ট পয়েন্ট উঠে যাবে, 4×15 = 60 হয়, 5×15 = 75 হয়, তার মানে 1/5 অ্যাম্পিয়ার উইল বি মাই কারেক্ট অপশন। ঠিক আছে, এইবার আরও একটা আমি পার্ট দেখতে পাচ্ছি, পরের পার্টটাতে বলে দিয়েছে বিভব প্রভেদের মান কত হবে। উই নো, মানে আমরা জানি, আদতে কিছুই জানি না আমরা, বিভব প্রভেদের ভ্যালুটা ভি ইকুয়াল টু কি হয়ে যায় বলো? আই আর হয়ে যায়। দেখো ভি এর ভ্যালুটা, তাহলে আই এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 1.5। আচ্ছা এই বড় আর এর ভ্যালু কত দিয়ে দিয়েছিল গো? 5 ওহম। বুঝিয়ে দিই, 5 কেটে 1 ভোল্ট হয়ে গেল, কাজ শেষ। এই তো এই ছোট্ট একটা অঙ্ক, তবে পরীক্ষাতে দেয়, হয়ে গেল। চলো দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। ও বাবা, এ তো খুব ভালো অঙ্ক, এ ফাটাফাটি অঙ্ক। চলো দেখা যাক। বলে দিয়েছে যে একটি 30 ওহম রোধের তার আছে, ওই তারটাকে সমান 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। দেখো আমি ইউজুয়ালি খুব একটা ভালো ছবি আঁকি না, তবু তোমাদের জন্য আঁকতে পারছি। দেখো এই একটা ধরো তার আছে, এই তারটাকে সমান 3টে ভাগে ভাগ করে দিয়েছে। দেখো তুমিও জানো আমিও জানি আর প্রপোর্শনাল টু এল হয়, তার মানে দৈর্ঘ্যের সাথে রোধটা সমানুপাতিক হয়। দেখো যখন আমি দৈর্ঘ্যটাকে কমিয়ে দিলাম তখন রোধটাও কমে যাবে, একদম রাইট। আচ্ছা দৈর্ঘ্যটাকে আমি 3 ভাগ করে দিয়েছি, তাহলে রোধটাও 3 ভাগ হয়ে যাবে। তাহলে বলো এই যে 30 ওহম রোধটা 3টে পার্টের মধ্যে ডিভাইড হয়ে যাবে, তাহলে এই পার্টটারও রোধ হয়ে যাবে 10 ওহম, এই পার্টটারও রোধ হয়ে যাবে 10 ওহম, এর পার্টটারও রোধ হয়ে যাবে 10 ওহম। একদম ক্লিয়ার তো, এই ব্যাপারটা তো একদম ক্লিয়ার, কারণ এই পুরোটা এল ছিল, এইটা যদি L/3 হয়ে গিয়ে থাকে, মানে যদি 3 ভাগ হয়ে গিয়ে থাকে, তাহলে যে রোধটা ছিল সেটাও 3 ভাগ হয়ে যাবে, তাহলেই তো 10 ওহম হয়ে গেল। আশা করবো বিষয়টা ক্লিয়ার আছে প্রত্যেকের কাছে। এইবার একটুখানি অনেকে প্রশ্ন করবে, যারা একটুখানি সত্যি বিষয়টাকে বোঝে তারা প্রশ্ন করবে স্যার আর প্রপোর্শনাল টু তো 1/a থাকে। দেখো তোমাকে বলে রাখি, এখানটায় যখন তারটাকে কাটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের কি কোনো পরিবর্তন হচ্ছে? এখানটা তো প্রস্থচ্ছেদ যা ছিল, এখানটা তো প্রস্থচ্ছেদ তাই, এখানটা তো প্রস্থচ্ছেদ তাই, আর যখন তারটা গোটা অবস্থাতে ছিল তখনও তার প্রস্থচ্ছেদ তাই ছিল, যার ফলে এখানে কিন্তু এটা অপরিবর্তিত আছে, যার ফলে শুধুমাত্র এইটাই সম্পর্কটার মধ্যে কাজ করবে। একদম ক্লিয়ার আছে? বলো এবার। তোমাকে বলে দিয়েছে প্রত্যেকটা টুকরো তারকে সমান, আচ্ছা কি বলেছে, বলেছে ওই তারটিকে সমান 3টি অংশে বিভক্ত করে প্রত্যেকটি টুকরো তারকে সমান্তরাল সমবায় যুক্ত করলে, মানে সোজা কথায় এই 3খানা রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করতে বলেছে। তাহলে তুল্য রোধ কত হবে? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সমান্তরাল সমবায়ের একটা নিয়ম আছে। কি নিয়ম? যদি আইডেন্টিক্যাল রোধকে তুমি সমান্তরাল সমবায় যুক্ত করো তাহলে তুল্য রোধ বার করা খুব সোজা। তুমি বলবে স্যার কিভাবে? দেখো তুল্য রোধের ভ্যালুটা বার করছি, আইডেন্টিক্যাল রোধগুলোর মান কত? তুমি বলবে স্যার 10 ওহম। কতগুলো রোধ আছে? স্যার 3টে রোধ আছে, এটাই তুল্য রোধ, কাজ শেষ। মনে আছে বিএমসিকিউ ভিএসএকিউ এর ভিডিওতে করেছিলাম, আর সংখ্যক মানে আর মানের এন সংখ্যক বা এক সংখ্যক কিছু একটা ছিল, আইডেন্টিক্যাল রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? নিচে কমেন্ট করো, চলো তাড়াতাড়ি পরেরটায়। কি বলে দিয়েছে দেখা যাক। বলে দিয়েছে একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে, আচ্ছা 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের, মানে এর ভ্যালুটা 30 ডিগ্রি বলে দিয়েছে, একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো, তার মানে I1 এর ভ্যালু বলে দিয়েছে 60 ডিগ্রি, রশ্মিটির চ্যুতি 30 ডিগ্রি হলে, আচ্ছা মানে ডেল্টার ভ্যালু বলে দিয়েছে 30 ডিগ্রি, দেখাও যে, খুব ভালো একটা প্রশ্ন, রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। দেখবে আমি খুব সোজা প্রশ্ন করাচ্ছি না কিন্তু, যেগুলো মাধ্যমিকের জন্য ভিভিআই
সেই প্রশ্নগুলোকেই আমি শুধুমাত্র করিয়ে দিচ্ছি। মানে ওই গরু গাধার মতো সব প্রশ্ন করালাম যেগুলো এই শেষ মুহূর্তে লাগবেই না, সেগুলোতে কিন্তু কোনো লাভ নেই। যেগুলো যেগুলো খুব 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 ইম্পর্টেন্ট সেগুলোই শুধুমাত্র আমি করিয়ে দিলাম। কিন্তু মাথায় রেখো, এইগুলোকে তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, তুমি মাধ্যমিকে আসা সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারবে। এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাকে বলতে পারি। দেখো মন দিয়ে, আমি দেখো জানি একটা ফর্মুলা আছে, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। একদম ক্লিয়ার। দেখো মন দিয়ে, আমাদের জানা আছে ডেল্টার ভ্যালু 30 ডিগ্রি। বলো, আচ্ছা এখান থেকে মেনলি কিন্তু I2ই তোমাকে বার করতে হবে। I1 এর ভ্যালু কত দেওয়া আছে বলো? 60 ডিগ্রি দেওয়া আছে। আমি এক কাজ করছি, এখানটায় 60 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, I2 এর ভ্যালুটা ব্ল্যাঙ্ক রাখছি, এর ভ্যালুটা 30 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। দেখো 60 মাইনাস 30 করলে 30 আসে, 30 আর এদিকেও 30 0 হয়ে যাবে। আমি করে দেখাচ্ছি বাবা, কেউ আবার বলবে স্যার বুঝলাম না তো স্যার কি করলেন, একটু হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দেবেন। তার থেকে ভাই এখানেই বুঝিয়ে দিই। I2 ভ্যালুটা 30 থেকে 30 এদিকে গেল, তাহলে 0 ডিগ্রি হয়ে গেল। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে। দেখো আমরা পড়েছি লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান কত হয়? 0 ডিগ্রি। তাহলে এখানেও যদি লম্বভাবে নির্গত হয়, তাহলে নির্গমন কোণের মান কত হওয়া উচিত? 0 ডিগ্রি। নির্গমন কোণের মান 0 ডিগ্রি বেরিয়েছে, এটাই তো প্রমাণ করে যে প্রিজমের দ্বিতীয় তল থেকে রশ্মিটা লম্বভাবে নির্গত হয়েছিল। বলো হ্যাঁ, ক্লিয়ার আছে? দেখো ট্রাস্ট মি অর নট, এই যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে, ফিঙ্গার ক্রসড, এইবারের মাধ্যমিকে আসার জন্য সব থেকে বড় দাবিদার। একদম প্রথম আলোর অঙ্কটা আর এই আলোর অঙ্কটা, এই দুটোর মধ্যে কিছু স্পেশাল ব্যাপার আছে। কি ব্যাপার একটুখানি আগে আমাকে মন দিয়ে ব্যাপারটাকে পড়তে দাও। বলেছে একটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু আছে, যেটাকে একটি অবতল দর্পণের সামনে রাখলে একটা সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। দেখো তোমরা প্রত্যেকেই জানো, যেটা অবতল দর্পণ হয় সেই অবতল দর্পণ কিরকম ভাবে প্রতিবিম্ব তৈরি করে। ধরো আমি এখানটা একটা অবতল দর্পণকে রেখে দিয়েছি, এই অবতল দর্পণের মধ্যে তোমার সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া মানে হচ্ছে অসৎ প্রতিবিম্ব পাওয়া। বলো, বস্তুকে যদি তুমি এখানটাতে রাখো, যদি তার প্রতিবিম্বটা এদিকেই হয়, তাহলে সেই প্রতিবিম্বটাকে আমরা বলি সৎ প্রতিবিম্ব। কারণ দর্পণের মেন কাজ হচ্ছে প্রতিফলন করা, যেদিকে বস্তু থাকবে আলো প্রতিফলিত হয়ে সেদিকেই আসবে, তাহলে প্রতিবিম্ব সেদিকেই হওয়া উচিত। বাট যদি প্রতিবিম্বটা দর্পণের পেছন দিকে হয়, মানে উল্টো দিকে হয়, তখন আমরা সেই ধরনের প্রতিবিম্বগুলোকে বলে থাকি অসৎ প্রতিবিম্ব ফর দর্পণ। কারণ দর্পণে এই ধরনের প্রতিবিম্ব হওয়া ইজ নট লাইকলি, বিকজ এই ধরনের প্রতিবিম্ব হওয়া লেন্সের ক্ষেত্রে বানায়, কারণ সেখানে আলোর প্রতিসরণ ঘটে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়। দর্পণে তো এটা হয় না, সুতরাং এটা অসৎ প্রতিবিম্ব। এইবার সমশীর্ষ একমাত্র অসদের ক্ষেত্রেই হয়, সেটা বোথ অবতল দর্পণ আর উত্তল লেন্স। মন দিয়ে শুনবে। বলে দিয়েছে এই যে প্রতিবিম্বটার 3 গুণ, আচ্ছা প্রতিবিম্বটার বিবর্ধন হচ্ছে 3 গুণ, তার মানে বিবর্ধনের ভ্যালু দিয়ে দিয়েছে 3, সোজা কথায় মানে বস্তু তুলনায় প্রতিবিম্ব 3 গুণ বড়। বলে দিয়েছে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। এইটাই হচ্ছে সব থেকে বড় লাইন। দেখো মেরু থেকে বস্তু পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমরা বলে থাকি বস্তু দূরত্ব। এখন রাত্রির 3:47 বাজে, আর কে শাঁখ বাজাচ্ছে আমি জানি না কেন, যাই হোক চলো। তাহলে এই মেরু থেকে বস্তু পর্যন্ত ডিস্টেন্সটাকে কি বলা হয় বলো? বস্তু দূরত্ব। মেরু থেকে প্রতিবিম্ব পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে সেটাকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। দেখো তোমাকে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্বটা দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার, মানে সোজা কথায় ইউ প্লাস ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার। অস্বীকার করতে পারবে? একদম পারবে না। তোমাকে ইন্ডিভিজুয়াল ইউ আর ভি গুলোকে বার করতে বলেছে। বলো হ্যাঁ, একদম হ্যাঁ। চলো দেখা যাক অঙ্কটাকে কিভাবে করতে হয়। মন দিয়ে দেখবে, অঙ্কটা মারাত্মক অঙ্ক একটা, ঠিক আছে? দেখি একটুখানি আগে একটু ছোট করি। হ্যাঁ দেখো কি কি দিয়ে দিয়েছে। 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু দিয়ে দিয়েছে, আর বিবর্ধন দিয়ে দিয়েছিল তোমার 3, তাই তো? দেখো আমরা জানি, আমরা ধরে নিচ্ছি এখানটায় আমরা লিখি প্রতিবিম্বের দৈর্ঘ্য, নিচে আমরা লিখছি বস্তুর দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্য কত ভাই? 3 সেন্টিমিটার। তাহলে বলো প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বেরোচ্ছে? 9 সেন্টিমিটার বেরিয়ে যাচ্ছে। একদম ক্লিয়ার আছে। বলো এবার আমাকে একটা কথা, এই যে বিবর্ধন যেটা আছে সেটাকে আমি আরেকভাবেও লিখতে পারি, যে বিবর্ধন ইকুয়াল টু এই যে প্রতিবিম্ব দূরত্ব মানে ভি ডিভাইডেড বাই বস্তু দূরত্ব মানে ইউ। একদম। তাহলে সেখান থেকে আমরা পেতে পারি তো ভি এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে বলো? 3u দাঁড়াচ্ছে। একদম ক্লিয়ার। এইবার আমাকে একটা কথা বলো তো, আমরা তো একটু আগে দেখলাম ইউ প্লাস ভি এর যে ভ্যালুটা হলো সেই ভ্যালুটা দাঁড়িয়ে গেল কত? 12 সেন্টিমিটার। একদম।
দেখো তো মন দিয়ে, এই যে ভি এর ভ্যালুটা 3u বসিয়ে দেওয়া যায় তো, তাহলে ইউ প্লাস 3u ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এই যে ভি এর জায়গাতে 3u বসিয়ে দিলাম, কিন্তু দেখো 3u প্লাস ইউ করলে কত হয় বলো, 4u হয়, ইকুয়াল টু দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে ইউ এর যে ভ্যালু বেরিয়ে গেল সেটা বেরিয়ে গেল কত বলো, 3 সেন্টিমিটার। তার মানে বস্তু দূরত্বের ভ্যালু বেরিয়ে গেল 3 সেন্টিমিটার। কমপ্লিট আছে। দেখো নেক্সট যদি আমরা বলি প্রতিবিম্ব দূরত্ব, তাহলে সেটা হয়ে যাবে 3 ইন্টু বস্তু দূরত্ব, 3 ইন্টু 3 কত হয়ে গেল বলো, 9 সেন্টিমিটার। আশা করবো বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব কিভাবে বার করতে হলো সেটা তোমাদের বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটাই তুমি দেখতে পাচ্ছ বিওটির একটা সিম্পল অঙ্ক আছে। আমি আজকে বিওটির একটা সোজা অঙ্ক রেখেছি জাস্ট শিখিয়ে দেওয়ার জন্য, নেক্সট দিন বিওটির একটা কঠিন অঙ্ক রেখেছি। আমি সবই একসাথে শুটিং করে নিচ্ছি, দুটো দিন আপলোড করে দেবো এডিট করে করে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো অঙ্কটা দেখা যাক একটুখানি কি বলে দিয়েছে। বলেছে একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাল্ব আছে, 5টি 80 ওয়াটের পাখা আছে, একটি 80 ওয়াটের টিভি আছে, যেগুলো প্রত্যেক দিন 6 ঘন্টা করে চলছে। মানে এটাও 6 ঘন্টা চলছে, এটাও 6 ঘন্টা চলছে, এটাও 6 ঘন্টা চলছে। এটা বিওটির একটা সোজা অঙ্ক হিসেবে ট্রিট হবে, তার কারণ প্রত্যেকটা যন্ত্রের টাইমই তোমাকে 6 ঘন্টা বলে দিয়েছে। অন্যান্য ক্ষেত্রে কি হয়, যন্ত্রের টাইমগুলোকে ভিন্ন ভিন্ন দিয়ে দেয়। তবে মাথায় রাখবে আমরা এখানে লজিক শিখতে এসেছি, আমরা রাট্টু তোতা নই। সেই কারণে একটা দিয়ে দিলে অপরটাও পেরে যাবো আমরা। পরের পার্টের মধ্যে বিওটির যে কঠিন অঙ্কটা আছে, যখন পার্ট 2 আসবে, হয়তো কালকেই চলে আসবে, তো বড় জোর হলে পরশু দিন আসবে, ওর থেকে ডিলে করবো না, বিকজ আমি দুটো শ্যুট একসাথেই করে রাখবো, জাস্ট এডিট করে দিয়ে দেবো। তো সেইটার মধ্যে দেখবে একটা কঠিন অঙ্ক দেবো আমি বিওটির। এবার একটুখানি মন দিয়ে দেখো, ভালো করে দেখবে। আমরা কি করব, আমরা দেখো জানি যে ওয়ার্ডগুলো যেগুলো দিয়ে দিয়েছে দেখছো না, এই ওয়ার্ডগুলো আসলে কি, ওয়ার্ডগুলো হচ্ছে তড়িৎ ক্ষমতা। আমাদেরকে কি বার করতে হবে, আমাদেরকে প্রথমে বিওটি ইউনিটে কত তড়িৎ শক্তি অপচয় হয়েছে সেটা বার করতে হবে। এই যে বিওটি, এইটা অ্যাকচুয়ালি কি বলতো, কিলোওয়াট আওয়ার। এটা দিয়ে কি মাপা হয়, তড়িৎ শক্তি মাপা হয়ে থাকে। এবার তুমি বলবে তড়িৎ ক্ষমতা দিয়ে দিয়েছে স্যার, তড়িৎ শক্তি বার করবো কি করে, এটাকে ঘন্টা দিয়ে গুণ করে দাও, বা বলতে পারো সময় দিয়ে গুণ করে দাও। দেখো তড়িৎ ক্ষমতা তোমার কাছে ওয়াট আছে, তুমি যখনই ঘন্টা দিয়ে গুণ করবে ওয়াট আওয়ার হবে। এই ওয়াট আওয়ারটাই কিন্তু হচ্ছে তড়িৎ শক্তি। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। এই ওয়াট আওয়ারটাকে যখনই আমরা কিলোওয়াট আওয়ারে কনভার্ট করব, সেইটারই নাম হয়ে যাবে বিওটি। আশা করব বিষয়টা ক্লিয়ার আছে। এবার এবার একটুখানি মন দিয়ে দেখো, আমরা লিখবো প্রথমে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি। আমরা ডিরেক্ট তড়িৎ শক্তিটাই বার করব। মন দিয়ে শোনো, যেরকম প্যাটার্নে অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, তুমি মাধ্যমিকে গিয়ে ওরকম প্যাটার্নেই অঙ্ক করবে, কিচ্ছু এক্সট্রা করবে না। দেখো আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যন্ত্র দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি বার করব একদিনের। দেখো একদিনে 10টা 40 ওয়াটের বাল্ব জ্বলছে, তাহলে 10টা বাল্ব জ্বলছে, প্রত্যেকটা বাল্বের ক্ষমতা হচ্ছে 40 ওয়াট। কতক্ষণ করে জ্বলছে, 6 ঘন্টা করে জ্বলছে। তাহলে এইটা হচ্ছে বাল্ব দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি, বলো হ্যাঁ। প্লাস আর কি আছে, 5খানা 80 ওয়াটের পাখা রয়েছে, তাহলে 5টা পাখা আছে, প্রত্যেকটা পাখার ক্ষমতা কত বলো, 80 ওয়াট। বলো এবার একটা কথা, তারা দিনে কত ঘন্টা করে চলছে, 6 ঘন্টা করে চলছে। তাহলে এইটা হচ্ছে একদিনে পাখা দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি। নেক্সট প্লাস, একটাই মাত্র টিভি আছে, একটাই লতা টিভি আমার, 80 ওয়াটের টিভি, সেটাও দিনে 6 ঘন্টা চলছে। তাহলে এইটা হচ্ছে একদিনের টিভি দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে এই তিনটেকে যোগ করলে একদিনে আমার মোট যন্ত্রপাতি দ্বারা কতটা তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে সেটা বেরিয়ে যাবে। দেখো 4 6 24 হয়, মানে 240, এখানটা একটা শূন্য মানে 2400, প্লাস এখানটা আমি দেখতে পাচ্ছি 5 আসতে কত হয়ে যায় বলো, 40 40, আর এখানটা 6, মানে এটাও হয়ে গেল 240, এখানটা একটা শূন্য, কমপ্লিট। এখানটা আমি দেখতে পাচ্ছি 6 আসতে 48, আর এখানটা একটা শূন্য, ভেরি গুড। মানে 24 24 4800, 4800 আর 480, 4800 আর 400 মানে 52, 52 80 বেরিয়ে গেল। এইটাই এবার ওয়াট আওয়ার বেরিয়ে যাবে, বুঝতেই পারছো ওয়াটের সঙ্গে আওয়ারকে গুণ করে দিয়েছি, তাহলে ওয়াট আওয়ার বেরিয়ে গেল। একদম ক্লিয়ার আছে এই পর্যন্ত। আমি আশা করব প্রত্যেকে আমার কথাটা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। এবার বলো, এই যে তড়িৎ শক্তিটা আমি বার করলাম সেটা কত দিনের বার করলাম, একদিনের বার করলাম। তোমাকে কিন্তু দিয়ে দিয়েছে 30 দিন। দেখো ভালো করে শোনো, অনেক সময় ডেট মেনশন করে দেয় 2026 সালের, বা বলে দিল 2020 সালের ফেব্রুয়ারি মাসে। তোমাকে জানতে হবে 2020 লিপিয়ার, তাহলে 2020 ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে, এই কথাগুলো কিন্তু জানতে হবে। এখানে শিওর শট তোমাকে 30 দিন বলেই দিয়েছে। চলো একদিনের বেরিয়ে গেছে, তাহলে সুতরাং 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত হয়ে যাবে বলো, একদিনে যেটা বেরিয়েছে সেটাকে 30 দিয়ে গুণ করে দাও।
তাহলে এটাকে 30 দিয়ে গুণ করলে কত হয়ে যায়, 5280 ইন্টু হয়ে যাবে তোমার 30। তাহলে অ্যান্সার চলে এলো 1,58,400। বলো হ্যাঁ। এই পর্যন্ত ক্লিয়ার আছে প্রত্যেকের? এইবার একটুখানি মন দিয়ে দেখো, এই যেটা আমার চলে এলো এটাও আমার কি এককে এলো বলো, ওয়াট আওয়ার এককে এলো, কিন্তু আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে, কিলোওয়াট এককে। সুতরাং বিওটি ইউনিট কত হবে, বিওটি ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার। দেখো এই যে ওয়াট আওয়ারে যেটা বেরিয়েছে মানে 1,58,400, এটাকে 1000 দিয়ে ভাগ করে দাও। 1000 দিয়ে যেই মাত্র ভাগ করবো দুটো শূন্য যাবে আর এক ঘর আগে পয়েন্ট বসবে, তার মানে 158.4 কিলো ওয়াট আওয়ার। আর লিখতে হবে না, বিওটি ইউনিট দিয়ে দিয়েছো, শুধুমাত্র এইটুকু বসিয়ে দিলেই হয়ে যাবে। এইবার বলো, তোমাকে বলে দিয়েছে প্রতি ইউনিটের ভ্যালু হচ্ছে 5 টাকা, এইটা হচ্ছে তোমার ইউনিট, কত ইউনিট কারেন্ট খরচা হয়েছে বলো। প্রতি ইউনিটের ভ্যালু যদি 5 টাকা হয় তাহলে বাড়ির খরচ কত হবে, ওই মাসে বাড়ির খরচ ইকুয়াল টু 158.4 ইউনিট আমার খরচ হয়েছে, প্রত্যেক ইউনিটের ভ্যালু হচ্ছে 5 টাকা। আমি যদি 158.4কে 5 দিয়ে গুণ করি, আমার অ্যান্সার চলে আসছে 792 টাকা। একদম ক্লিয়ার আছে? আমি আশা করব প্রত্যেকের এই বিষয়টুকু একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং সবাই ভালো করে বুঝতে পেরে গেছো যে বিওটির অঙ্ক ইজ নট হাতি ঘোড়া, যে কেউ করে দিতে পারে। আজকের আমাদের যে ভিডিও সেটা এতটা পর্যন্তই ছিল। আমি আশা করব প্রত্যেকে ভিডিওটা থেকে খুব ভালো লার্নিং নিয়েছো এবং এই লার্নিংগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার মাধ্যমিকের যে শেষ পাড়াও ছিল আমাদের অঙ্কের স্ট্র্যাটেজি, সেই অঙ্কেরও আমি দেখো তোমাদেরকে সাজেস্টিভ একটা স্ট্র্যাটেজি দিয়ে দিলাম। তবে খেয়াল রেখো, সাজেস্টিভ দিলাম ঠিকই, এগুলো শিখে গেলে তুমি সব পারবে, ঠিক আছে? খেয়াল রাখবে, আমি কোনো দিন সাজেশান দিই না, আমি সবসময় এমন জিনিস তোমাকে করিয়ে দেবো যেটা করে গিয়ে তুমি ফুল অ্যান্সার করতে পারছো, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে পরের দিন একটা নতুন পার্টে। সেই পার্টটার মধ্যে আরও কিছু এই ধরনের ফাটাফাটি ফ্যান্টাস্টিক অঙ্ক থাকবে, যেই পার্ট 1 আর পার্ট 2 করে গেলে তুমি চিন্তা করতে পারো তুমি মাধ্যমিকে অঙ্ক সব পেরে যাবে। ওকে, দেখা যাক পরের দিন কি হয়। টাটা প্রত্যেককে, ভালো থেকো, সুস্থ থেকো। এই সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে তারপর যাবি, আর পারলে শেয়ারটা কর। আর লাস্টে যেতে যেতে একটা কথা বলবো সবাইকে, আমাদের যেহেতু আর খুব কম দিনই ভিডিওর মাধ্যমে দেখা সাক্ষাৎ হবে, তারপরে অনেকে অনেক স্ট্রিম বদলে নেবে, সবাই তো আর 11-এ কেমিস্ট্রি নেবে না যে সবার সাথে দেখা হচ্ছে। অনেকে বলছিলি কেমিস্ট্রি কি করব, সব আমি 11 তোরা মাধ্যমিকটা শেষ হোক আমি সব জানিয়ে দেবো কবে থেকে ক্লাস হবে না হবে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, আমি ডেসক্রিপশন সেকশনের মধ্যে আমার ইনস্টাগ্রামের একটা লিঙ্ক দিয়ে রাখবো। বিশ্বাস করো, আমার ইনস্টাগ্রামে ফলো করানোর জন্য আমি বলছি না, আমি বলছি যে যারা যারা ভিডিওগুলো দেখছিস, যাদের সাথে ধর একটা এতদিনে একটা কমিউনিটি তৈরি হয়ে গেল, তারা ইনস্টাগ্রামে পারলে একটু ফলো করে রাখিস, যাতে আমি দেখতে পাই অন্তত যে না ঠিক আছে, যে ছেলেমেয়েগুলো এতদিন পড়ছিল তারা কানেক্টেড আছে আমার সাথে, এটাই আর কি। ঠিক আছে, চলো, আমি এটাকে আলাদা করে শ্যুট করলাম জাস্ট এডিট করে ঢুকিয়ে দেবো বলে, ভিডিও এন্ড হয়ে গেছে। চলো, আসছি, হ্যাঁ, টাটা।